সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দিয়েছেন আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে। রামপুরায় 28 জন হত্যা মামলার বিচার শুরু আজ। গুমখুরের মামলায় ট্রাইব্যুনালে 12 সেরা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লেক তাহো এলাকায় তুষার ধসে 8 স্কি খেলোয়াড়ের মৃত্যু, 6 জনকে জীবিত উদ্ধার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে যান তিনি। সকাল 9টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে সরকার প্রধানের কাছ থেকে। এদিকে 3 বাহিনীর প্রধানরাও আজ সচিবালয়ে গেছেন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, চলে যাচ্ছি তার কাছে। মুহিব, সকাল থেকে সচিবালয়ে আছেন আপনি। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে, সেই সাথে জানতে চাচ্ছি যে অন্যান্য মন্ত্রীদের যে কার্যক্রম সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে। ত্রিনা, আপনাকে এর আগেও জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু খুব সকালে অর্থাৎ 8:45 বাসা থেকে রওনা দিয়ে ঠিক 9টার পরপরই সচিবালয়ে এসে পৌঁছেছেন এবং প্রথমে আন্তঃ মন্ত্রণালয়ের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন। তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 5 বছরের মধ্যে 25 কোটি বৃক্ষরোপণ করবেন সারা বাংলাদেশে এবং বাংলাদেশের যে জলবায়ুর প্রভাব মোকাবেলা করা এবং একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই যে সবুজায়নের এই পরিকল্পনা, এটি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য ভীষণ উপকারে আসবে। একই সঙ্গে আমরা শুনেছি যে তিনি এই যে কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ডের যে পরিকল্পনা তিনি জানিয়েছিলেন নির্বাচনের আগে এবং নির্বাচনী ইশতেহারে যে পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেছেন, সেই কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেটির পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারেই কিন্তু তিনি আবারও বৈঠক করছেন। এবং আপনাকে জানিয়ে রেখি, সকাল থেকে 3 বাহিনীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এনএসআই এবং ডিজিএফআই এর প্রধান। আমি এই মুহূর্তে রয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি কমিটির বৈঠকে তিনি বসেছেন এবং আপনি জানেন যে এটি যেহেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিন, যে কারণে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আপনি জানেন যে শেখ হাসিনার পতনের পর 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সেই 18 মাসে খুব কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা, সেটি কিন্তু খুব একটি অর্জিত হয়নি। যে কারণে এই সরকারের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। এবং গতকাল কিন্তু সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দায়িত্ব গ্রহণের সাথে সাথেই তিনি হুঁশিয়ার করে বলেছিলেন যে মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না। একই সঙ্গে আন্দোলনের নামে মানুষের ভোগান্তি সৃষ্টি করা এবং রাস্তা বন্ধ করে আন্দোলন করার বা দাবি আদায় করার যে কালচার, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং একই সঙ্গে কিন্তু তিনি বলেছেন যে কোনো তদবির বাণিজ্য বা এটিকেও বরদাস্ত করা হবে না এবং যারা তদবির করে পদবি বা পদোন্নতি এবং বদলির কোনো ধরনের তদবির করবেন তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এবং দল নয় যোগ্যতার ভিত্তিতেই পরিচালিত হবে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী। তো সেই বৈঠক এখনো চলছে। কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সেই প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের জন্য ঠিক 5 মিনিট আগে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেছেন। তো এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতির তথ্য। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুহিব। শপথ গ্রহণের দিনেই সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি যুক্তিতে আলোচনায় জাতীয় সংসদ। বিএনপি জোটে নির্বাচিত সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কারের পরিষদের সদস্যের শপথ নেননি। তবে 11 দলীয় জোটের বিজয়ীরা নিয়েছেন 2 শপথই। এ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে শপথের বিষয়টি যুক্ত করা বেআইনি। কেউ মনে করছেন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া বিএনপির অহেতুক সতর্কতা। মেজবা রহমানের রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নিয়ে শুরুতেই এক ধরনের জটিলতা দেখা দেয়। শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি জোটের নির্বাচিত সদস্যরা। এদিকে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন বিরোধী দল জামাত ও জোট শরিক এনসিপির নির্বাচিতরা। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের আইনি বৈধতা নিয়েও। আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এ নিয়ে হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলছেন, বিএনপির এমন আচরণ যুক্তিযুক্ত। গণভোটের অধ্যাদেশ সহ অন্যান্য অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি যে বক্তব্য শপথ গ্রহণের পূর্বে যে বক্তব্যটা বলেছেন, আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয়েছে এবং তার বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে বিএনপি কখনোই আসলে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন না। তিনি যৌক্তিকভাবে বলেছেন যে সংবিধানে এগুলো সন্নিবেশিত হওয়ার পরে তারপরে তখন তফসিলে যখন অন্তর্ভুক্ত হবেন তখনকে শপথ পড়াবেন, এই সমস্ত বিষয়গুলো সমস্ত ঠিকঠাক হওয়ার পরে তারপর তারা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে আইনজীবী ওমর ফারুক মনে করেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ অমান্য করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। তো এই বন্দোবস্তগুলো তো নেসেসিটি, এই বন্দোবস্তগুলো তো জুলাই বিপ্লবীদের একটা যে আকাঙ্ক্ষা ছিল এবং সনদের যেভাবে এসছে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে, সেটা আপনি সই করেছেন, আইনটা পাশ হয়েছে আপনার মাধ্যমে, আপনার কনসেন্টে, আপনার আহ্বানে হাঁ ভোট দেওয়া হয়েছে। এরপরে আপনার ডেভিয়েশন এবং একই আইনে আপনি অর্ধেক মানছেন অর্ধেক মানেন না, এই কথা তো ভোটের আগে বলেন নাই। তাহলে তো মানুষ অন্যভাবে থাকতো। আপনি ভোটের আগে বলতেন যে আমরা যদি এই অধ্যাদেশ যেটি হয়েছে সেই অধ্যাদেশের একটা মানবো একটা মানবো না, এটা কি কখনো? তবে সংবিধান সংস্কার পরিষদ শপথের কোনো আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও নতুন সাংবিধানিক কাঠামো তৈরির এখতিয়ার নেই। এক্ষেত্রে সংসদের ভূমিকা অপরিহার্য। এই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা জারি করা হয়েছে, প্রেসিডেন্টের এইরকম কোনো অর্ডার জারি করার ক্ষমতা নাই। যখন সংবিধান থাকে তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করা যায় না। এটা একমাত্র সংবিধান যখন থাকে না তখনই এটা জারি করা যায়। তা আমাদের দেশে সংবিধান আছে, কাজে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা ইললিগ্যাল। অতএব একটা ইললিগ্যাল পেপারের ভিতরে যাই থাকবে সবগুলো ইললিগ্যাল। শপথ নিয়ে এই বিতর্ক এখন রাজনৈতিক ও আইনি অঙ্গনে সমানভাবে আলোচিত। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানী রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ সূচনা বক্তব্য রাখবেন চিফ প্রসিকিউটর। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। একই সাথে আওয়ামী লীগের শাসন আমলে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে এসব মামলার অভিযুক্ত 12 সেনা সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাদার সীমান্তবর্তী লেক তাহো এলাকায় তুষার ঝড়ে প্রাণ হারিয়েছে অন্তত 8 স্কি খেলোয়াড়। তীব্র ঝড়ের পর উদ্ধার অভিযান চালিয়ে 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ একজন। স্থানীয় সময় মঙ্গলবার লেক তাহো এলাকার ক্যাসেল পিক পাহাড়ে ট্রেকিং শেষে ফেরার সময় তুষার ঝড়ের কবলে পড়ে স্কি খেলোয়াড়দের 15 জনের একটি দল। ঝড়ের পর 6 জনকে জীবিত উদ্ধার করা হয়। সম্ভব হলেও নিখোঁজ ছিল বাকি 9 জন। টানা অভিযানের পর বুধবার বিকেলে 8 জনের মরদেহ উদ্ধারের খবর জানান নেভাদা কাউন্টির পুলিশ প্রধান। নিখোঁজ আরেকজন বেঁচে নেই বলে ধারণা করছে পুলিশ, তবে তাকে উদ্ধারে অভিযান চলছে। তুষার ঝড়, প্রচণ্ড বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে প্রবল ঝড়ের কারণে নেভাদার পর্বতমালায় কয়েক ফুট উঁচু বরফ জমেছে। ভারী তুষারপাতের কারণে সামনে কিছুই দেখা যায় না। এমন অবস্থায় সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।